থাইল্যান্ডের একটা খুব নামী ইউনিভার্সিটিতে হঠাৎ করে মারাত্মক একটা জম্বি ভাইরাস ছড়িয়ে পড়ে। দেখতে দেখতেই আক্রান্ত লোকেদের সংখ্যা বাড়তেই থাকে, আর পুরো ক্যাম্পাসটা মুহূর্তের মধ্যেই বিশাল ভয়ানক হয়ে ওঠে। অল্প কিছু লোক যারা বেঁচে ছিল তারা বাঁচার একটা রাস্তা খোঁজার জন্য একজোট হতে শুরু করে, কিন্তু সবকটা বেরোনোর পথই জম্বিরা ঘিরে ফেলেছিল। তাই আপাতত একটা বন্ধ ক্লাসরুমে লুকিয়ে থেকে তারা টিকে থাকার চেষ্টা করছে। নিং নামের একজন ছাত্র তাড়াতাড়ি তার প্রফেসর রয়ের কাছে ফোন করে। তার মা প্রায় 6 মাসেরও বেশি সময় ধরে বিছানায় পড়ে রয়েছে, আর এই অবস্থায় তাকে দেখাশোনার করার মতো কেউ নেই। তাই নিং তার প্রফেসরকে, যিনি স্কুলের বাইরে ছিলেন, তার মাকে একটু দেখভাল করার জন্য অনুরোধ করে। বাইরের করিডোরে জম্বিরা পাগলের মতন দরজা ধাক্কা মারছিল। বাধ্য হয়ে মেয়েটাকে ফোন রেখে দিতে হয়, কারণ জম্বিরা সাউন্ড শুনলে একটু বেশি রিয়াকশন করে। ঠিক সেই সময় টিভিতে একটা ব্রেকিং নিউজ দেখানো হয়। এটা বুঝতে পারি না সব জম্বি মুভি আর সিরিজে ব্রেকিং নিউজ কেন আসে। সরকার ঘোষণা করছে যে পুরো ব্যাংককে এমার্জেন্সি অ্যালার্ট লাগানো হয়েছে। এখানে এটাও জানতে পারি যে এই মহামারীটার উৎস হলো এই ইউনিভার্সিটিটা। প্রফেসরের কপালে স্পষ্ট ভাঁজ দেখা যাচ্ছিল। তিনি চুপচাপ বেডরুমে গেল, টেবিলের উপরে রাখা একটা অদ্ভুত ওষুধের বাক্স খুলল। তারপর নিংয়ের মায়ের দিকে তাকিয়ে কিছু একটা ভাবতে শুরু করলো। ঠিক এই সময় অন্য একটা ক্লাসরুমের ভিতরে লুকিয়ে থাকা আর একদল লোকও নিজেদেরকে একটা ক্লাসরুমে বন্ধ করে নেয়। ভয়ে কাঁপতে কাঁপতে প্রো নামের একটা ছেলে কে নামের একটা ছেলেকে বলে যে এই জায়গাটাও বেশিক্ষণ সুরক্ষিত থাকবে না, তাই তাদের পালানোর একটা রাস্তা খুঁজে বের করতেই হবে। সঙ্গে সঙ্গে এসে জানলা দিয়ে বাইরে বেরিয়ে যাওয়ার প্রস্তাব দেয়। তারপর সবাইকে একে একে বাইরে বারান্দায় বের করে দেয়। স্কুলের খোলা মাঠ থেকে মাঝে মাঝে চিৎকার ভেসে আসছিল। এটা শুনে সবার বুকের ভিতরটা যেন কেঁপে ওঠে। ঠিক সেই সময় তাদের উল্টো দিকের বিল্ডিংয়ের বারান্দায় দেখা যাচ্ছিল কিছু লোক জড়ো হয়েছে। আর তখনই ন্যান, যে কিনা নিং এর ছোট ভাই, সে তার দিদিকে দেখে সঙ্গে সঙ্গে ফোন করে। নিং ভাবতেই পারেনি যে তার ছোট ভাই ন্যান উল্টো দিকের বিল্ডিংয়ে থাকবে। হঠাৎ একটা লোক উপরের ফ্ল্যাট থেকে নিচে পড়ে গেল, যার ফলে সবাই প্রায় ভয়তে চমকিয়ে ওঠে। একটু শান্ত হওয়ার পরে ফুনামের এই ছেলেটা নিংয়ের ফোনটা নিয়ে তাদের সাথে কথা বলতে শুরু করে। সে সবাইকে নির্দেশ দেয় যে লাইব্রেরি যাওয়ার একটা রাস্তা খোঁজো, কারণ জায়গাটাই এখন মেরামত চলছে, তাই সম্ভবত সেখানে বেশি লোক থাকবে না। বারান্দায় থাকা এই দুটো দলের লোকই নিজেদের ভিতরে আলোচনা করে আর ঠিক করে যে লাইব্রেরি যাওয়াটাই ঠিক হবে, কারণ সেখানে হয়তো লোক কম, মানে জম্বি কম থাকবে। মুশকিল হলো এইখান থেকে লাইব্রেরি বেশ দূরে, আর তাদের সবসময় জম্বিদের এড়িয়ে চলতে হবে। এই কারণে তারা খুব আস্তে আস্তে এগোচ্ছিল। এই সময় ফা অনবরত তার বাবার সঙ্গে যোগাযোগ করছিল। তার খুব চিন্তা হচ্ছিল যে সে স্কুলের বাইরে থাকা তার বাবা কেমন আছে হবে। প্রো একরকম তার কাছ থেকে ফোনটা ছিনিয়ে নেয়, বলে যে এখন ফোন করা মানে বিপদ ডেকে আনা। কিন্তু তাদের কথা শেষ হওয়ার আগেই দলটা বুঝতে পারে যে জম্বিদের একটা দল তাদের আশেপাশে চলে এসছে। বারান্দা থেকে উপরের দিকে ওঠাটা অসম্ভব ছিল। কিন নামের এই ছেলেটা সঙ্গে সঙ্গে তার ব্যাগ থেকে একটা ব্লুটুথ স্পিকার বের করে। তার বুদ্ধি হলো উল্টো দিকের বিল্ডিংয়ে এটা রেখে শব্দ করে জম্বিদেরকে সেই দিকে ঘুরিয়ে দেওয়া। এই প্ল্যানটা সবার খুব পছন্দ হয়, কিন্তু স্পিকারটা কে রাখতে যাবে এই প্রশ্নটা উঠতেই সবাই মাথা নিচু করে নেয়। ঠিক সেই সময় পুরো সাহসের সঙ্গে বলে ওঠে যে এটা আমি করব। উল্টো দিকে থাকা কয়েকজন লোক শুধু বোকার মতো দেখছিল কিভাবে প্রো স্পিকারটা নিয়ে খুব সাবধানে ধীরে ধীরে এগোচ্ছে। সবাই খুব চিন্তিত হয়ে তার দিকে তাকিয়ে থাকে। সেখানে থাকা লি নামের আরেকটা মেয়ে তার ফোনটা বের করে। দেখা গেল যে সরকার একটা জরুরি নোটিফিকেশন পাঠিয়েছে, মহামারীটা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। তাই তারা সিদ্ধান্ত নিয়েছে যে এই আক্রান্ত এলাকায় যত বিদ্যুৎ, জল আর যোগাযোগের সিগন্যাল আছে সব বন্ধ করে দেওয়া হবে। এটা শুনে সবার ভিতরে একটা ভয় কাজ করতে শুরু করে। সরকার কি তবে সত্যিই তাদেরকে এখানে ছেড়ে দেওয়ার পরিকল্পনা করছে? এই সময় পুরো বিল্ডিংয়ের মেন হলের মাঝখানে পৌঁছে যায়। এই জায়গাটা জম্বিদের দূরে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য একদম ঠিক। সে খুব সাবধানে স্পিকারটা মাটিতে রাখে, কিন্তু স্পিকারটা চালু করার পর হঠাৎ একটা স্ট্যাটাস নোটিফিকেশনের আওয়াজ হয়, ব্লুটুথ কানেক্টেড। প্রো ভীষণ ভয় পেয়ে মাটিতে ধপ করে বসে পড়ে আর চারিদিকে দ্রুত দেখতে শুরু করে। ভাগ্য ভালো যে আশেপাশে এখনো কোনো নড়াচড়া নেই। সে সবে একটা স্বস্তির নিঃশ্বাস ফেললো। এমন সময় দ্বিতীয় তলার বারান্দায় হঠাৎ একটা জম্বির ছায়া দেখতে পেল সে। অন্যদিকে নিংয়ের দলের জন্য পরিস্থিতিটা একটু সহজ ছিল। শুধুমাত্র নান দুর্ভাগ্যবশত একটা মোচ লাগার কারণে সমস্যায় পড়েছে, বাকিরা সব ঠিক আছে। এই দলটা ইতিমধ্যেই জম্বিদের স্বভাবটা ধরে ফেলেছিল। তারা শুধু শব্দের প্রতি আকর্ষণ হয় না, তারা আলোর দিকেও ভিড় করে। নিন আর বাকিরা শুধু রাস্তার আলোর থেকে দূরে অন্ধকারের ভিতর দিয়ে হাঁটছিল। সবার পরিকল্পনা একটাই, লাইব্রেরির দিকে যাওয়া। সাধারণত এইভাবে চললে জম্বিরা তাদের দেখতে পাবে না, তবে ন্যানের মোচকে যাওয়া গোড়ালির জন্য দলটা অতিরিক্ত স্লো হয়ে পড়েছে। ন্যানের করা ছোটখাটো আওয়াজও জম্বিদের নজর কেড়ে নেয়। এই সময় সবাই নড়াচড়া না করেই চুপচাপ দাঁড়িয়ে থাকে, এমনকি জোরে নিঃশ্বাস নেওয়াটাও যেন এখন তাদের জন্য শাস্তি হয়ে উঠেছে। অন্যদিকে প্রো যখন নিশ্চিত হয় যে দ্বিতীয় তলার জম্বিটা তাকে দেখতে পারেনি, সে সঙ্গে সঙ্গে কপাল থেকে ঘামটা মুছে নিল। সেখান থেকে বেরিয়ে এসে তার টিমমেটদের সঙ্গে দেখা করে। তার টিমের সঙ্গে আবার যোগাযোগ করার জন্য তাড়াতাড়ি বারান্দার দিকে বেরিয়ে আসে। সেখানে পৌঁছানোর পরে কিন দ্রুত তার ফোনটা বের করে মিউজিক চালু করে দেয়। ব্লুটুথ স্পিকার থেকে কান ফাটানো শব্দ আসতে শুরু করে, একদম ডিজে স্টাইলে, ডিগ ডিগ টাক টাক ফাটিয়ে দেওয়ার মতো। জম্বিরা যেন রক্ত শুকিয়ে নেগড়ে বাঘের মতো দলে দলে স্পিকারের দিকে ছুটতে লাগলো। এর ফলে শুধু এই দলটারই নয়, নিংয়ের দলটাও একটু নিঃশ্বাস ফেলার সুযোগ পায়। দুটো দলই চটপট লাইব্রেরির দিকে এগোতে শুরু করে, কিন্তু দুর্ভাগ্যবশত ন্যান আর হাঁটতে পারছিল না। ওর সাথে থাকা প্রো নামের ছেলেটা তাকে তাড়াতাড়ি তার পিঠে তুলে নেয়। হঠাৎ উপর থেকে এক ফোঁটা রক্ত পড়ে। আশ্চর্যজনকভাবে একটা জম্বি একটা গাছে ঝুলেছিল। পাও সঙ্গে সঙ্গে তাকে পিঠে তুলে নিয়ে দৌড়াতে শুরু করলো, কিন্তু তার গতি তো আর জম্বির চেয়ে বেশি হতে পারে না। অল্প সময়ের মধ্যে গাছ থেকে পড়া জম্বিটা তাকে ধাক্কা মেরে নিচেই ফেলে দেয়। ন্যান বিপদে পড়তে চলেছে দেখে পাও জম্বিটাকে একটা লাথি মেরে দূরে সরিয়ে দেয়, কিন্তু পরের মুহূর্তেই জম্বিটা হামাগুড়ি দিয়ে এসে মেয়েটার পায়ে কামড়িয়ে নেয়।
এই সময় বাকি জম্বিরাও আওয়াজ শুনে সেখানে চলে আসে। কয়েকজন তাড়াতাড়ি গিয়ে যে ছেলেটা প্রায় ভেঙে পড়েছিল তাকে সেখান থেকে টেনে নিয়ে আসে। ন্যানকে একাই জম্বিদের দলের সামনে ফেলে দিয়ে আসতে হলো। সবাই তাদের দুঃখ চেপে ধরে দ্রুত লাইব্রেরির দিকে ছুটে যায়। ঠিক সেই সময় প্রোর দলের সঙ্গে তাদের দেখা হয়ে যায়। দুই বোন নিন আর ন্যাং শেষমেশ এক হলো। দুজনই একে অপরকে খুব ইমোশনাল ভাবে জড়িয়ে ধরে। বাকিটা মিলে প্রধান দরজাটা আটকে দেয়। মনে হচ্ছিল ফু ঠিক বলেছে, এখানে সত্যিই কোনো জম্বি নেই। এই মুহূর্তে এটা নিঃসন্দেহে সেরা আশ্রয়। কিছুক্ষণ পর ফা আবার তার বাবার কাছে ফোন করে, কিন্তু দেখা গেল যে কোনো সিগন্যাল নেই। তখনই লি সবাইকে মনে করে দিল যে সরকার আগেই ঘোষণা করেছিল তারা শুধু মোবাইলের সিগন্যাল নয়, বিদ্যুৎ আর জলও বন্ধ করে দেবে। সবাই এটা শুনে খুব ভেঙে পড়ে। এখানকার পরিস্থিতিটা ধ্বংসের পরের পৃথিবীর চেয়েও অনেক ভয়ানক হয়ে উঠেছিল। এই সময় স্ট্যান্স নামের একজন মুখ খোলে। সে বলে যে তাদের এখান থেকে বেরিয়ে যাওয়ার একটা রাস্তা খুঁজে বের করতে হবে, কারণ জল আর বিদ্যুৎ ছাড়া তারা বেশি দিন টিকে থাকতে পারবে না। তবে নিং সঙ্গে সঙ্গে এই আইডিয়াটা অস্বীকার করে দেয়। তার বিশ্বাস এই মুহূর্তে বাইরে গেলে তারা শুধু বিপদে পড়বে আর দ্রুত মারা যাবে। তার মতে একটাই উপায় আছে, বাইরে থেকে সাহায্য চাওয়ার রাস্তা বের করা আর ধৈর্য ধরে এখানে বসে থাকা। ঠিক এই সময় চশমা পরা ছেলেটা নাই একটা রেডিও খুঁজে পাই। সে আন্দাজ করে যে এই রেডিওটা হয়তো এখানে কাজ করা মিস্ত্রিরা রেখে গেছে। রেডিওর ভিতর থেকে একটা খবর বারবার ঘোষণা হচ্ছিল, বিশ্ববিদ্যালয়ের চারিপাশে সেনাবাহিনী দিয়ে ঘিরে ফেলা হয়েছে। আজ রাত 8:30টায় সরকার বিদ্যুৎ আর জল বন্ধ করে দেবে। তারা বেঁচে থাকা মানুষদের কাছে তুলনামূলকভাবে উঁচু জায়গায় পৌঁছানোর জন্য আবেদন করে। খবরে জানা যায় মিলিটারি হেলিকপ্টার যারা আক্রান্ত থেকে বেঁচে গিয়েছে তাদেরকে উদ্ধার করতে আসবে। এই খবরটা শুনে সবাই যেন কেমন সন্দেহ করতে শুরু করে। সরকারের বার্তা শুনে মনে হচ্ছিল যে তাদের স্কুলই ভাইরাসের উৎস। তবে অদ্ভুত ব্যাপার হলো এই ব্যাপারে তারা এর আগে কিছুই জানতো না। এই সময় স্যান লাইব্রেরির ছাদের উপরে থাকা পার্কিং লটের কথা ভাবে। তারা সেখানে গিয়ে উদ্ধারকারী হেলিকপ্টারের জন্য অপেক্ষা করতে পারে। তবে নিং ভাবে যে এই খবরটা সবার কাছে পৌঁছে দেওয়া উচিত। স্যান সঙ্গে সঙ্গে এর বিরোধিতা করে। তার মতে এমন করলে শুধুমাত্র সমস্যা বাড়বে। কিন্তু নিন তাতে পাত্তা দেয় না। সে দ্বিতীয় তলায় প্রচার ঘরে চলে যায়, সাউন্ড অ্যাম্পলিফায়ারটা চালু করে আর স্পষ্টভাবে ঘোষণা করতে শুরু করে। সে ছাত্রছাত্রীদের ছাদে গিয়ে উদ্ধারকারী হেলিকপ্টারের জন্য অপেক্ষা করার অনুরোধ জানাচ্ছিল। নিং তার ঘোষণা চালিয়ে যাচ্ছিল, কিন্তু তার পাশে থাকা স্যান তাকে থামিয়ে দেয়। সে চিন্তা করছিল যে এই আওয়াজের কারণে আরও সমস্যা আসতে পারে। তবে নিং তাতে পাত্তা না দিয়ে ছাত্রদের কাছে ঘোষণা চালিয়ে যায়। সে বলছিল যে যারা এখনো আক্রান্ত হয়নি তারা লাইব্রেরিতে এসে জড়ো হোক, কারণ এই জায়গাটা স্কুলের মধ্যে সবচেয়ে নিরাপদ। তার কথা শেষ হতেই প্রচার রুমের আলোটা নিভে যায়। মনে হচ্ছিল সরকার বিদ্যুৎ আর জল বন্ধ করা শুরু করে দিয়েছে। জম্বিরা যারা আগে আলোর নিচেই জড়ো হয়েছিল তারা সঙ্গে সঙ্গে চারিদিকে ছড়াতে শুরু করে। আর যে বেঁচে থাকা মানুষগুলো যেখানে সেখানে লুকিয়ে কোনোরকম টিকে থাকার চেষ্টা করছিল তারা সবাই তীক্ষ্ণ চোখে লাইব্রেরির দিকে তাকায়। একটু আগে দলটা যে মেয়েটাকে জম্বিদের সামনে ফেলে এসেছিল সে হঠাৎ করে মর্মান্তিকভাবে তার চোখ দুটো খুলে দেয়। দেখা গেল যে সে যেন কাতরাতে কাতরাতে উঠে দাঁড়ালো। তারপর ধীরে ধীরে জম্বিদের দলের সঙ্গে এগোতে লাগলো। অন্যদিকে ন্যান সবাইকে ইশারা করে জানলার বাইরে দেখতে বলে। নাইট ভিশন ক্যামেরা দিয়ে তারা একটা অদ্ভুত দৃশ্য দেখতে পায়। জম্বিরা যেন আগে থেকেই আলোচনা করে রেখেছিল আর সবাই কোনো একটা নির্দিষ্ট জায়গায় যাচ্ছে। এটা দেখে সবাই আরও বেশি বিব্রত হয়ে যায়। তারা ভাবছিল যে সামনের জম্বিগুলো সিনেমার জম্বির মতন নয়। তারা হয়তো কোনোভাবে অনুভব বুঝতে পারে আর নিজেদের ভিতরে যোগাযোগ করতে পারে। তা না হলে তাদের কাজগুলোতে এত বেশি মিল থাকবে কি করে। নিং ভাবলো যে এখন এইসব আলোচনা করে কোনো লাভ নেই। কাল সকালে তাদের ছাদে পৌঁছতে হবে আর উদ্ধারকারী হেলিকপ্টারও সেখানেই আসার কথা। তাই শক্তি ফিরে যাওয়ার জন্য তাড়াতাড়ি বিশ্রাম নেওয়াটাই ভালো হবে। সবাই খুব দ্রুত এই কথায় রাজি হয়ে যায়। কিন্তু এই পরিস্থিতিটা তাদের কাছে প্রথম। সত্যিই কি তারা শান্তিতে ঘুমোতে পারবে? কিছুক্ষণের মধ্যেই ভোর হয়ে গেল। স্যান ভাবলো যে এটা সঠিক সময়। সে সবাইকে বলল আলাদা আলাদা হয়ে গিয়ে অস্ত্র খুঁজে আনতে। আর ঠিক 7টার সময় তারা এখানেই আবার জড়ো হবে। তারপরে সবাই একসঙ্গে ছাদের পার্কিং লটে যাবে। সবাই চলে যাওয়ার পরে স্যান শুধু ড্যান নামের একজনকে একপাশে ডেকে আনে। সে তাকে সাবধান করে দিয়ে বলে যে তোমার উচিত নিংয়ের থেকে দূরে থাকার। এই কথাটা মনে করে রাখবেন বন্ধুরা। এখানে স্যান ওকে বলে যে সে নিংয়ের ব্যাপারে কিছুই জানে না। আসলে নিং প্রফেসর রয়ের সঙ্গে কাজ করে, যে প্রফেসরকে আমরা শুরুতে দেখেছিলাম। তারা দুজন মিলে গোপনে কোনো একটা প্রজেক্টের উপরে কাজ করছিল, আর সেটা নিংয়ের মায়ের অদ্ভুত অসুস্থের সঙ্গে কিছু সম্পর্ক রয়েছে। এই সময়ে অন্য ছাত্ররা সবাই অস্ত্র খুঁজতে বেরিয়ে পড়ে। প্রো ভাগ্যক্রমে একটা টুল বক্স খুঁজে পাই। সে খুব উত্তেজিত হয়ে দলের লোককে ডাকে, কিন্তু চশমা পরা ছেলেটা জানলার বাইরের একটা দৃশ্যের দিকে তাকিয়েছিল। দেখা গেল যে সে দেখতে পেয়েছে যে জম্বিরা ফিরে আসছে। ঠিক একই সময় বাকি বন্ধুরাও বুঝতে পারে যে কিছু একটা গন্ডগোল আছে, কারণ তাদের স্পষ্টভাবে মনে আছে যে তারা ঢোকার আগে সব মেন গেট বন্ধ করে দিয়েছিল। প্রো আর অন্যরা মেন হলের দিকে ফিরে যাওয়ার পরিকল্পনা করে, কিন্তু তারা দেখে যে একটা জম্বি আসলে মেঝে পরিষ্কার করছে। তখন দলটা বুঝতে পারে যে আসলে এই জম্বিরা সবাই কাজে যোগ দিতে এসছে। তাদের কাছে আইডি কার্ড ছিল, আর কর্মচারীর প্রবেশ পথ দিয়ে তাদের ঢোকাটা কিছু অদ্ভুত ছিল না। সবাই বুঝতে পারে যে এই কর্মচারী জম্বিদের জন্য তাদের এগোনোর পথটা বন্ধ হয়ে গেছে। এখানে লাইব্রেরিতে যাওয়ার জন্য জানলা দিয়ে লাফ দেওয়ার পরিকল্পনা করে, কিন্তু হঠাৎ ফায়ার ফোনে অ্যালার্ম বেজে ওঠে। সে চাইলেও সেটা বন্ধ করতে পারছিল না, তার ডিসপ্লেটা ড্যামেজ হয়ে গিয়েছিল। এই তীক্ষ্ণ আওয়াজে জম্বিদের দৃষ্টি আকর্ষণ করে। বাধ্য হয়ে জানলা দিয়ে লাফিয়ে বাইরে পালিয়ে যায়। দুর্ভাগ্যবশত একটা জম্বি তাকে ধরে ফেলে। আর এই সবকিছুর জন্য যে দোষী সেই ফা এখনো তার ফোনটা ফেলতে রাজি ছিল না। তার পিছু ধাওয়া করা জম্বিরা ধীরে ধীরে একটা লম্বা লাইন তৈরি করে। অবশেষে একটা জায়গায় এসে সে আটকে পড়ে, কিন্তু এসে দেখলো যে লাইকে একটা জম্বিতে অ্যাটাক করেছে। সে এটা দেখে চিৎকার করে দৌড়িয়ে ওখান থেকে পালিয়ে যায়। একটা কোনা ঘোরার পর সে নিংয়ের দলের সামনে এসে পৌঁছয়। এই দলটা এখন পুরোপুরি একটা জম্বি ভরা এলাকায় আটকে পড়েছে। তাদের পালানোর একমাত্র রাস্তা হলো ছাদের পার্কিং লটে যাওয়া।
যেখানে মিলিটারি হেলিকপ্টার তাদের উদ্ধার করতে আসবে বলে জানিয়েছিল। তবে তাদের পিছনে জম্বিরা তখনও খুব কাছাকাছি থেকে তাদের তাড়া করছিল। সবাই আপ্রাণ চেষ্টা করছিল বাঁচার জন্যে। এই সময় পুরো একটা কাঁচি ব্যবহার করে রাস্তা পরিষ্কার করছিল, সবাইকে সুরক্ষিতভাবে এক জায়গায় হতে সাহায্য করে। হঠাৎ করে একদল জম্বি করিডোরের ভিতরে হুড়মাড় করে ঢুকে পড়ে। এটা দেখে ফাতো পুরোপুরি আতঙ্কিত হয়ে যায়। তার ফোনটা তখনও অনবরত বেজেই যাচ্ছিল। বাকি সবাই পাশের সিঁড়ির ঘরেই লুকিয়েছিল। শুধু ফাই তার পাগলের মতো কাজের জন্য জম্বিদের হাতে ধরা পড়ে। তার ফোনের অ্যালার্মটা অনবরত বেজেই যাচ্ছিল। সবাই কষ্ট করে সিঁড়ির ঘরের দরজাটা বন্ধ করে আর একটা হাফ ছাড়ে। এদিকে পাল ভীষণ আতঙ্ক ছিল। গতকাল সে ন্যানের মৃত্যু, আর আজ তার চোখের সামনেই আবার একটা মৃত্যু। এইসব দেখে সে নিজের আবেগ সামলাতে পারছিল না। এই সময় কেউ একজন আশ্চর্যজনকভাবে পালের হাতে একটা আঘাত দেখতে পায়। সবাই স্বাভাবিকভাবেই কয়েক পা পিছিয়ে গেল। শুধু তার ভাই সান তাকে সান্ত্বনা দেওয়ার জন্য এগিয়ে আসে। পাল যদি জম্বিতেও পরিণত হয় তবুও সে তাকে ছেড়ে যাবে না। সবাই তাকে শান্ত হতে বলল আর যুক্তি দিয়ে ভাবতে বলল, কারণ পরিস্থিতিটা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে আর এখন আবেগ দিয়ে ভাবার কথা না। পল নিজেও হতাশ হয়ে গেল। সে ভাবছিল যে সে আর বাঁচবে না, আর সে নিজে থেকেই জম্বিতে পরিণত হতে চাচ্ছিল। তবে যখন একজন দেখলো যে তার এই ক্ষতটা জম্বিদের কামড়ানোর মতো নয় আর এর ভিতরে শুধু একটা কাঁচের টুকরো আছে, তখন সবাই একটু হাঁপ ছেড়ে বাঁচলো। এটা স্পষ্ট যে এটা শুধু একটা স্বাভাবিক আচড়। এটা জানার পরে সবাই একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। ঠিক সেই সময় তারা একটা হেলিকপ্টারের আওয়াজ পায়। লাইনের একদম শেষে থাকা নিং একটু পিছনের দিকে গিয়ে দেখে যে একটা জম্বির দল তাদের পিছু করছে। এটা দেখে সে তাড়াতাড়ি ছাদে দৌড়িয়ে আসে আর তার দলের লোককে সতর্ক করে দেয়। পরের মুহূর্তেই একদল জম্বি সিঁড়ির ঘর থেকে হুড়মাড় করে ভিতরে ঢুকে আসে। আকাশে থাকা হেলিকপ্টারটা সঙ্গে সঙ্গে তাদের দিকে গুলি ছুটতে শুরু করে। ভাগ্য ভালো যে নিং আর বাকিরা সবাই দ্রুত দৌড়চ্ছিল, তাই তারা এই অ্যাটাক থেকে বেঁচে যায়। অস্পষ্টভাবে জম্বিদের গর্জন পিছন থেকে ভেসে আসছিল। এবার তারা নিশ্চিত যে তারা ছাদে যেতে পারবে না। তাদের বাধ্য হয়ে নিচে দৌড়াতে হলো। যখন তারা আবার পার্কিং লটে ফিরে আসে, সবাই হতবাক হয়ে যায়। সামনে দিয়ে একটা ছায়া ধীরে ধীরে এগিয়ে আসছিল। ছায়াটা ছিল ফায়ের, যে সদ্য জম্বিতে পরিণত হয়েছে। পাল চোখে জল নিয়ে ভিড় থেকে বাইরে বেরিয়ে আসে। সে ভাবছিল যে জীবনে সে ফাকে অনেক কষ্ট দিয়েছে, তার জন্য সে তাকে একটা শেষ বিদায় দিতে যাচ্ছিল। কিন্তু সে কোনো কথা বলার আগেই একটা কুড়ালি উড়ে আসে। সবাই ভয়ে চমকে ওঠে। দেখা গেল যে 4 জন ফিজিক্যাল এডুকেশনের ছাত্ররা তাদের সঙ্গে যোগ দিতে এসছে। দেখা গেল 4 জন ফিজিক্যাল এডুকেশনের স্টুডেন্টরা তাদের দলের সঙ্গে যোগ দিতে এসছে। তারা আসা মাত্রই সবাইকে তাড়াতাড়ি দৌড়িয়ে যেতে বলে। পাও ফ্যাকাশে মুখ নিয়ে তাকে টেনে নিয়ে আসছিল, কিন্তু পাল তখনও দেখতে পেল যে ফিজিক্যাল এডুকেশনের একটা ছাত্র আবার একটা কুড়ালি দিয়ে তাকে আঘাত করে। দুটো দল এক হওয়ার পরে সবাই মিলে একটা জিমনেশিয়াম রুমে এসে জড়ো হয়। ভেন্ডিং মেশিনগুলোতে বেশ কিছু ড্রিঙ্কস আর স্ন্যাক্স ছিল, যা এখন সবারই জরুরি প্রয়োজন। এই সময় মো, যার পালের সঙ্গে বেশ ভালো সম্পর্ক ছিল, সে একটা ফার্স্ট এড কিট খুঁজে পায়। এটা দিয়ে সে তার চিকিৎসা করতে শুরু করে। এখানে সে জানতে পারে যে কুড়ালি নিয়ে ফাঁকে আক্রমণ করেছিল তার নাম গাট। সে এগিয়ে এসে তাদের দুজনকে কিছু খাবার দিল। তবে পল শুধু রক্তমাখা সেই কুড়ালিটার দিকে তাকিয়েছিল, আর ফায়ের মৃত্যুর দৃশ্যটা বারবার তার সামনে ভেসে উঠছিল। অন্যদিকে তাদের দলের নেতা, যে পিস্তলের প্রতি একটু বেশি আগ্রহ ছিল, সে নিজেকে তাদের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। তার নাম অ্যাট আর তার বন্ধুর নাম খান। তারা দুজনেই সেমি প্রফেশনাল শুটিং অ্যাথলেটিক্স ছিল। তাদের কাছে কিছু অবশিষ্ট গুলি বেঁচেছিল, কিন্তু গুলি চালানো সহজ কাজ না, কারণ যখনই গুলির শব্দ হবে তখনই জম্বিদের একটা দল তাদের দিকে আকর্ষণ হয়ে যাবে। স্যানের মনে এখানে একটু সন্দেহ জন্ম নেয়। সে জিজ্ঞাসা করে যে গতরাতে যখন নিং লাউড স্পিকারে উদ্ধারকারী হেলিকপ্টারের খবরটা ঘোষণা করে তখন তারা কেন আসেনি। এর উত্তরে ফিজিক্যাল এডুকেশনের ছাত্ররা ব্যঙ্গ করে হেসে ওঠে। সে বলে যে সরকারকে যারা এখনও বিশ্বাস করে তারা খুব বোকা, কারণ সবাইকে ছাদে একসাথে উপস্থিত করে উদ্ধারকারী হেলিকপ্টারের কথাটা বলা তাদের একটা বড় ফাঁদ ছিল। এই কথাটা শুনে সবাই একটু ভাবতে শুরু করে। তাদের সেই ভয়ানক দৃশ্যের কথাটা মনে পড়ে যায়, যখন হেলিকপ্টারটা কিছু না দেখে শুনেই ছাদে আশ্রয় নেওয়া সব মানুষদের উপরে গুলি ছুটতে শুরু করেছিল, আর তাদের ভিতরে তারাও ছিল। নিংয়ের ছোট ভাই তো জম্বি সিনেমাগুলোর গল্পের ভিতরে এটার একটা মিলও খুঁজে পাই, কারণ ভাইরাসটা সবে ছড়িয়েছে, তাই সরকার এটাকে নিয়ন্ত্রণ করার জন্য এই পদক্ষেপটা নিয়েছে হয়তো। এতে সবাই শেষমেশ ছাদে যাওয়ার চিন্তাভাবনাটা ছেড়ে দেয়। এখানে মো নামের মেয়েটা সবাইকে বলে যে কাল রাতে জম্বিরা আসলে গ্রেট অডিটোরিয়ামের দিকে যাচ্ছিল। ন্যানো এই দৃশ্যটা গত রাতে রেকর্ড করে ফেলেছিল। অ্যাট আর তার বন্ধুরা পরস্পরের দিকে তাকাচ্ছিল, তারা যেন কোনো একটা আন্দাজ নিশ্চিত করলো। আসলে তারাও গত রাতে এই অস্বাভাবিক ব্যাপারটা লক্ষ্য করেছিল, আর লুকিয়ে গ্রেট অডিটোরিয়াম পর্যন্ত জম্বিদের পিছু নিয়েছিল। দলটা দেখছিল যে সেখানে একটা জম্বি আছে যে অন্য জম্বিদের নির্দেশ দিচ্ছে, কিন্তু সেই সময় পরিস্থিতিটা খুব বিশৃঙ্খলাপূর্ণ ছিল। তারা শুধু দূর থেকে কয়েক পলক দেখে সেখান থেকে পালিয়ে যায়। আট পরামর্শ দিল যে আজ রাতে তাদের আবার সেখানে গিয়ে দেখা উচিত। কে জানে, যদি এই লোকটাই জম্বিদের লিডার হয় আর যদি তাকে শেষ করা যায় তাহলে সব সমস্যার সমাধানও হতে পারে। তবে নিং আর মো দুজনেই এই ব্যাপারটাকে বিপজ্জনক ভাবছিল। তারা ব্যঙ্গ করতে শুরু করে, এটা কোনো ভিডিও গেম না যে তোমরা জম্বিদের সঙ্গে মারামারি খেলবা। এই সময় ফু একটা নতুন তথ্য জানাই। গতকাল খুব বৃষ্টি হচ্ছিল আর তাপমাত্রা ছিল মাত্র 25 ডিগ্রি সেন্টিগ্রেড। তখন জম্বিদের নড়াচড়া একটু আস্তে হয়ে গিয়েছিল, আর এখনকার তাপমাত্রা 40 ডিগ্রি সেন্টিগ্রেড, আর জম্বিরা একদম রকেটের মতো দৌড়চ্ছে। এটা প্রমাণ করে যে তাদের নড়াচড়ার ক্ষমতা তাপমাত্রার সঙ্গে নিয়ন্ত্রণ হয়। আট কিছুটা উত্তেজিত হয়ে মাথা নাড়ে। সে বলে যে তাহলে তারা সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করবে, যখন তাপমাত্রা কমে যাবে তারপর তারা কাজ শুরু করবে। এই সময় মো সবাইকে জানায় যে পল কোথাও যেন উধাও হয়ে গেছে। ড্যান তাড়াতাড়ি জিমনেশিয়াম থেকে বাইরে বেরিয়ে আসে।
ঠিক সেই সময় সে দেখে যে পল তাদের একজন সহকারীর সঙ্গে ধস্তাধস্তি করছে আর একজনকে আঘাত করেছে। সে রক্তে মাটিতে গড়াগড়ি খাচ্ছে। সবাই তাড়াতাড়ি এগিয়ে গিয়ে পালকে থামানোর চেষ্টা করে, কিন্তু পালের আবেগ ছিল এখানে ভীষণ উত্তেজিত। আর কোনো উপায় না দেখে স্যান কুড়ালির আঘাত করে তাকে অজ্ঞান করে দেয়। পাল জ্ঞান হারানোর পর তাকে শক্তভাবে বেঁধে একটা ঘরে বন্ধ করে দেওয়া হয়। সেখানে থাকা বাকি লোকজনেরা গাট মানে যে মাটিতে আঘাত পেয়ে শুয়ে আছে তাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছিল। আক্রান্ত হওয়া অন্য ফিজিক্যালের ছাত্ররা তাকে বলে যে সে শুধু একে আঘাতই করেনি, সে দরজা খুলে জম্বিদের ভিতরে ঢুকিয়ে দিতে যাচ্ছিল। পালের বড় ভাই সেখানে তাড়াহুড়ো করে আসে। সে সবাইকে জানায় যে তার ছোট ভাই ডিপ্রেশনে ভুগছে আর তার জন্য সে আগে ওষুধও খেত। তার উপরে আবার আজ একের পর এক তার বন্ধুদেরকে চোখের সামনে হারাতে দেখেছে, সেই জন্যই হয়তো তার পুরনো রোগটা আবার ফিরে এসছে। এই সময়ে সান লোক গণনা করে দেখে যে যারা মারা গেছে তাছাড়াও আর 2 জন মিসিং আছে। মো তখন সবাইকে জানায় যে হ্যাঁ, কিন আর সে চশমা পরা ছেলেটা মিসিং আছে। এখানে আমরা দেখি যে আগে যখন সবাই লাইব্রেরি থেকে ছাদের দিকে দৌড়চ্ছিল তখনই তারা 2জন আলাদা হয়ে গিয়েছিল। ঠিক সেই সময় তাদের দেখা হয় লিলের সঙ্গে, যে তখন জম্বিদের সঙ্গে আক্রমণ হওয়ার পরে শেষ নিঃশ্বাস নিচ্ছিল। কিন্তু কিনের তার সঙ্গে ভালো সম্পর্ক ছিল। সে সঙ্গে সঙ্গে হতাশ হয়ে সেখানে বসে পড়ে। মো দেখলো যে কোনোভাবেই তাকে বোঝানো যাচ্ছে না, তাই সে তাদের 2জনকেই ফেলে রেখে মূল দলটার পিছু নেয়। শুধু চশমা পরা ছেলেটাই তার পাশে ছিল, অনবরত তাকে সান্ত্বনা দিচ্ছিল। অনেকক্ষণ পর সে কোনো মতে কিনকে টেনে একটা সাইডে নিয়ে আসে। কিন্তু পরের মুহূর্তেই লিল যে মারা গিয়েছিল সে হঠাৎ করে উঠে বসে। চশমা পরা ছেলেটা আশা করেনি যে সে এত তাড়াতাড়ি জম্বিতে পরিণত হয়ে যাবে, তাই সে দ্রুত কিনকে টেনে নিয়ে প্রাণ বাঁচানোর জন্য দৌড় দেয়। তারা দুজনই দৌড়ানোর সময় জিমনেশনের সুইমিং পুলের কাছে চলে আসে। হঠাৎ করে সেই জম্বিটাও তাদের পিছু নেয়। চারপাশে দেওয়াল থাকার কারণে পালানোর আর কোনো জায়গা ছিল না, তাই তারা দুজনই পানির ভিতরে লাফ মারে। জম্বিটাও একটু না ভেবে চিনতে সঙ্গে সঙ্গে ঝাঁপ দেয়, কিন্তু সে তো পানির ভিতরে নিঃশ্বাস রাখতে জানতো না। সে শুধু কয়েকবার হাত পা ছটপট করে সেখানেই ডুবে যায়। চশমা পরা ছেলেটা আর কিন তখন হতবাক অবস্থায় সাঁতার কেটে কোনো রকম পাড়ে চলে আসে। সেখানে আরেক দল বেঁচে থাকা লোকেরা দৌড়িয়ে আসে। দেখা গেল তারা আর্ট ডিপার্টমেন্টের চেয়ার লিডিং স্কোয়াডের সদস্য। পানির উপরে লিলের দেহটা ভাসতে দেখে দলের নেতা চিৎকার করে উঠে পুলের ভিতরে ঝাঁপ দেয়। সবাই মিলে অনেক কষ্টে অজ্ঞান হওয়া জম্বিটাকে পাড়ে টেনে নিয়ে আসে। কারণটা ছিল লিল বেঁচে থাকাকালীন স্কুল চেয়ার লিডিং স্কোয়াডের সদস্য ছিল আর সে ক্যাপ্টেনের খুব প্রিয় ছিল। অন্যদিকে অ্যাড তার দলকে নিয়ে গ্রেট অডিটোরিয়ামে গিয়ে পরিস্থিতিটা তদন্ত করতে চাইছিল। তারা ন্যানকে তাদের সঙ্গে যেতে বলে, কারণ সে ক্যামেরা দিয়ে দৃশ্যটা রেকর্ড করতে পারবে। কিন্তু তার বোনকে স্পষ্ট চিন্তিত দেখাচ্ছিল। সে চাইছিল না তার ছোট ভাই বিপদে পড়ুক। সে পরামর্শ দিল যে ক্যামেরাটা তাদেরকে ধরিয়ে দিলেই যথেষ্ট। কিন্তু ন্যানের জেদি স্বভাব আর সিনেমা বানানোর প্রতি তার তীব্র আগ্রহের জন্য সে তাদের সাথে যেতে চাইছিল। সে এই মূল্যবান সুযোগটা কোনোভাবেই হাতছাড়া করতে চাইছিল না। অ্যাড আর দেরি না করে সবাইকে নিয়ে চুপচাপ জিমনেজিয়াম থেকে বেরিয়ে যায়। সত্যি বলতে যেমনটা সে আন্দাজ করেছিল, জম্বির দলটা গ্রেট অডিটোরিয়ামের দিকেই যাচ্ছিল। অন্যদিকে মো পলের জন্য খুব চিন্তিত ছিল, তাই যখন সবার অন্যদিকে মনোযোগ ছিল সে চুপচাপ করে দরজাটা খুলে তার সঙ্গে দেখা করতে যায়। কিন্তু এই সময় তাকে দেখে মনে হচ্ছিল সে যেন একটা অন্যরকম মানুষে পরিণত হয়েছে। তার বিশ্বাস মানুষকে বেঁচে থাকার চেষ্টা করা ব্যর্থ। জম্বিরা হলো মানবজাতির চূড়ান্ত রূপ, যেমন বান্দরের চূড়ান্ত রূপ আমরা মানুষরা। মো শেষমেশ বুঝতে পারলো যে পল নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। সে অনেক পাগলামের মতো কথা বলছিল। সেখানে তার সাথে কথা বলার পরে সে ওখান থেকে বেরিয়ে আসে। মেন হল দিয়ে যাওয়ার সময় সে দেখলো যে গাট নামের ছেলেটার চামড়ার উপরে নীল রঙের শিরা দেখা যাচ্ছে। মনে হচ্ছিল এই ছেলেটা খুব শীঘ্রই জম্বিতে বদলিয়ে যাবে। এই সময় অ্যাড আর অন্যরা গ্রেট অডিটোরিয়ামের 2য় তলায় পৌঁছে গিয়েছে। তারা জানালার আড়ালে লুকিয়েছিল আর মেন হলের দৃশ্যটা অল্প অল্প দেখতে পাচ্ছিল। ন্যান ক্যামেরা তুলে ধরে চুপচাপ ঘটনাটা ভিডিও করছিল। মাঝখানে একজন সাফাই কর্মচারী আর চারিপাশে জম্বিরা তাকে ঘিরে রেখেছে, যাকে দেখতে সত্যিই একজন আসল জম্বিদের নেতা বলে মনে হচ্ছিল। এমনকি কিছু জম্বিরা তাকে স্বেচ্ছায় নিজের খাবার খেতে দেয়। যখন একটা শরীরকে পুরোপুরি খাওয়া হয়ে গেল তখন একটা জম্বি হঠাৎ করে ব্যথায় চিৎকার করে উঠল। এই অদ্ভুত ঘটনাগুলো দেখে মনে হচ্ছিল যে এরা একটা পশুর দল। অ্যাড আর অন্যরা তো হতবাক হয়ে গেল। তাদের হাতে ধরা অস্ত্রগুলো তারা আরও শক্ত করে ধরেছিল। অন্যদিকে ড্যানের দল, যারা সেই জিমনেজিয়াম রুমের ভিতরে ছিল, তারা হঠাৎ করে ভেতর থেকে একটা আওয়াজ শুনতে পায়। তারা ছুটে গিয়ে দেখলো যে গাট এখন একটা জম্বিতে পরিণত হয়ে গেছে আর তার মাথায় এখনও সেই কুড়ালিটা ফেসে আছে। ঠিক একই সময় তারা হাত পা বাঁধা অবস্থায় মুখেও খুঁজে পায়। পলি যে এই সব কিছু ঘটিয়েছিল তাতে আর কোনো সন্দেহ রইল না। গাটের বন্ধু রেগে গর্জন করে উঠল আর সঙ্গে সঙ্গে বন্দুক নিয়ে সেখান থেকে বেরিয়ে গেল। কিন্তু পল ততক্ষণ বাইরে রাস্তায় পৌঁছে গিয়েছিল। এই সময় দূরে জম্বিদের দেখতে পেয়ে সে খুব উত্তেজিত হয়ে যায়। চিৎকার করে বলতে লাগলো যে সে অনেকদিন ধরেই জম্বিদের দলের সঙ্গে যোগ দিতে চাইছিল। দুর্ভাগ্যক্রমে জম্বিরা ছুটে আসার আগেই গাটের বন্ধু তাকে ধরে ফেলে। সে পরপর বেশ কয়েকটা গুলি মারে তাই পায়ে। যদি নিং আর ড্যান মাঝখানে না আসতো তাহলে পলকে সে সেখানেই শেষ করে দিত। তবে তাদের এই গোলমারের শব্দে গ্রেট অডিটোরিয়ামের জম্বিরা নড়ে উঠল। এক নিমেষে জম্বিরা যেন ঝর্ণার মতো দ্রুত বেগে বেরিয়ে এলো আর মনে হচ্ছিল মাটি কাঁপছে। অ্যাড আর বাকিরা সিঁড়ি দিয়ে নামতে নামতেই সরাসরি জম্বিদের মুখোমুখি হয়ে যায়। দলটা শুধু চিৎকার করে এদিক ওদিকে দৌড়তে লাগলো। একই সময় অন্যদিকে ড্যান অবশেষে তার বন্ধুকে সামলালো। তারপর আহত পলকে সাহায্য করতে ফিরে এলো। অ্যাটের দলের জন্য পরিস্থিতিটা খুব খারাপ ছিল। তারা ততক্ষণে জম্বিদের দ্বারা পুরোপুরি ঘিরে গিয়েছিল। তার বন্দুক খান তাড়াতাড়ি টিমমেটের বন্দুকটা নিয়ে জম্বিদের দিকে একটানা গুলি করতে শুরু করলো। কিন্তু মানুষের শক্তি তো সীমিত। সে অ্যাড আর বাকিদেরকে পালানোর একটা সুযোগ দিল আর জম্বিদের দলটাকে ঠেকিয়ে রাখতে চাইলো। বাকি লোকেরা এই সুযোগে দৌড়িয়ে জিমনেজিয়ামে ফিরে গেল। শুধু অ্যাড তার রাগ সামলাতে পারল না। সে তার ভাইয়ের বদলা নিতে দৃঢ় প্রতিজ্ঞা ছিল। বন্দুকের গুলি খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেল। কাছেই থাকা স্যান এই দৃশ্যটা দেখে তার কাছে ছুটে আসে।
তাকে জম্বিদের থেকে পালাতে সাহায্য করে। সে চিৎকার করে বলে এটা আবেগে কাজ করার সময় না। চারিদিক থেকে জম্বিদের ঝাঁক আসতে দেখে অ্যাড যেন স্বপ্ন থেকে বেরিয়ে আসলো। সে সঙ্গে সঙ্গে ড্যানকে নিয়ে কাছাই থাকে একটা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টারের দিকে দৌড়লো। তাদের আশা ছিল সেখানে তারা সাময়িকভাবে একটু নিরাপদ আশ্রয় খুঁজে পাবে। একটু দম নেওয়ার পরে অ্যাড তার বন্দুক তুলে সরাসরি পলের দিকে তাক করে। দেখা গেল তার হাতেও একটা জম্বি কামড়িয়ে দিয়েছে। সে বুঝতে পারলো যে সে আর বাঁচবে না। রেগে গিয়ে বলল যে পলের জন্যই আমাদের এই বিপদের সম্মুখীন হতে হয়েছে। পল তখনও হাসছিল। অ্যাড তার কাছে থাকা সীমিত গুলিগুলো স্যানকে দিয়ে দেয়। তারপরে সে একটা গুলি সরাসরি পলের মাথায় মারে আর সেখানেই সে শেষ হয়ে যায়। এরপর সে বন্দুকটা নিজের দিকে তাক করে নিজেকেও শেষ করে দিল। পুরো কাজটা সে এত সহজ আর দ্রুত করে যে নিং সেখানে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। ড্যান তো পুরোপুরি ভেঙে পড়ল। অনেক কষ্টে শান্ত হওয়ার পরে ড্যানের একটা কথা মনে পড়ে যায়। নিং গোপনে একটা প্রফেসরের সঙ্গে মিলে তার মায়ের চিকিৎসার জন্য একটা গোপন গবেষণায় কাজ করছিল। আর কিছুদিন আগে সে একটা সন্ধ্যায় ঘটনাক্রমে দেখে ফেলেছিল যে একদল বৃদ্ধ লোক প্রফেসরের ল্যাবের বাইরে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। তাদের মধ্যে সেই সাফাই কর্মচারীটাও ছিল যাকে আমরা জম্বিদের নেতা হিসেবে দেখেছিলাম। এই দৃশ্যটা ক্যামেরায় দেখে ড্যানের মাথায় হঠাৎ একটা বুদ্ধি আসে। তার মনে হলো জম্বিদের পুরো দলটাকে হয়তো প্রফেসর রয় আর নিং মিলে গবেষণা করার সময় তৈরি করেছে। কে ভাবতে পেরেছিল যে একটা ছোট জেলিফিশ এই জম্বি বিপর্যয়ের আসল কারণ হতে পারে। এখানে আমরা দেখি একজন বায়োলজি প্রফেসর নিংয়ের মায়ের অদ্ভুত রোগ সারানোর জন্য দিনরাত এক করে ফেলেছিল। একটু বিশ্রাম না নিয়ে সে অ্যান্টিডোটে গবেষণা করছিল। কিন্তু যে এই পরীক্ষা করার জন্য টাকা দিচ্ছিল তার ভিতরে একটু ধৈর্য ছিল না। সে প্রফেসর রয়কে বেশি সময় দিল না। শুধু 3 সপ্তাহের মধ্যেই সে ফলাফল চাইছিল। সে এটাও গ্যারান্টি দিয়েছিল যে প্রফেসরের যদি কোনো অন্যরকম পথ ব্যবহার করতে হয় তাতেও সে তাকে পুরো সাহায্য করবে। বুঝতে পারছো বন্ধুরা, এখান থেকে এই গল্পটা হয়তো শুরু হয়েছিল। প্রফেসর খুব উত্তেজিত হয়ে একটা ঘরে নিজেকে বন্ধ করে নেয়। প্রায় সব কাগজপত্র সে তন্ন করে খুঁজে ফেলেছিল। ভাগ্যক্রমে তিনি এমন একটা তথ্য পেল যেখানে অমর জেলিফিশের ব্যাপারে কিছু লেখা ছিল। এটার মানে হলো বন্ধুরা একটা জেলিফিশের প্রজাতি। এটা ইমর্টাল জেলিফিশ নামেও পরিচিত, যা কোশিকাগুলো সারা জীবন ভালো রাখতে পারে। প্রফেসরের মনে হলো এই জিনিসটাই অ্যান্টিডোট বানানোর মূল চাবিকাঠি। তাই তিনি সঙ্গে সঙ্গে এই প্রজেক্টে যে টাকা লাগিয়েছিল তাকে বলল যে তার এক ব্যাচ জেলিফিশ লাগবে। তাদের কাছে সময় একদম কম ছিল আর গভর্নমেন্ট অ্যাপ্রুভালের প্রসেস খুব লম্বা ছিল। তাই প্রফেসর গভর্নমেন্ট অ্যাপ্রুভাল ছাড়াই কাজটা শুরু করে দিল। তিনি স্কুলের একজন সাফাই কর্মচারী মহিলার সঙ্গে দেখা করে গবেষণায় সাহায্য করার নাম করে তাকে অনেক বোঝায় তিনি যেন জেলিফিশের শরীর থেকে বের করা প্রোটিন সিরাম পরীক্ষায় অংশ নেয়। প্রফেসর রয় কথা দিলেন যে যদি সে এটা গোপন রাখে তাহলে তাকে ভালো অঙ্কের টাকা দেওয়া হবে। সাফাই কর্মী মহিলাটা নিজেকে খুব ভাগ্যবান মনে করলেন আর প্রফেসরকে ধন্যবাদ জানালেন। সাফাই কর্মীটা মনে করলো যে প্রফেসর তাকে একটা বিশেষ সুযোগ দিচ্ছে। প্রফেসরের ভালো সুনাম আর স্কুলে অনেকদিন ধরে থাকার ফলাফলে তিনি খুব কম সময়ের মধ্যেই অনেকগুলো শ্রমিককে জোগাড় করে ফেলে। তারা সবাই নিজের ইচ্ছায় ওই ওষুধ পরীক্ষায় অংশ নিতে রাজি ছিল। টাকাটা পাওয়ার পর সাফাই কর্মী মহিলাটা হাসি মুখে সবাইকে জানায় যে সে টাকা পেয়ে গেছে আর এই কথাটা গোপন রাখতে বলে তাদেরকেও ভিতরে যেতে বলে। সময় যত গড়াতে লাগলো সাফাই কর্মীটা দেখলো যে তার শারীরিক শক্তি অনেক কমে যাচ্ছে। চোখের ভেতরের একটা অংশও বসে গেছে আর মুখে একটা ছাই রঙের ছাপও পড়ে গেছে। দিন দিন সিঁড়িতে ওঠাও যেন তার জন্য খুব কষ্টকর হয়ে উঠছিল। এই অবস্থা দেখে নিং চমকে উঠল। যদিও তাদের মধ্যে খুব একটা কথা হতো না, তবুও তারা একে অপরকে 8 বছর ধরে চিনত। নিং তাকে তাড়াতাড়ি হাসপাতালে গিয়ে চিকিৎসা করাতে বলে, কিন্তু নিজের অপদার্থ ছেলের কথা মনে করে তিনি দাঁতের পর দাঁত চেপে সবকিছু সহ্য করে নিল। এইভাবেই সাফাই কর্মীটা তার কাজ চালিয়ে গেল। সে সারাদিন কাজও করলো, কিন্তু যখন বাড়ি ফিরলো দেখলো তার ছেলে তার কাছে টাকা চেয়ে একটা মেসেজ করে রেখেছে। তিনি কিছুটা হতাশ হয়ে তার মাথার পেছনে হাত বুলালো, কিন্তু হঠাৎ করেই তার হাতে একটা আঠালো ধরনের জিনিস লেগে যায়। প্রফেসরের কাছে যাওয়ার পরে সে খুব দ্রুত এই ব্যাপারটা বুঝতে পারে। এই পরিস্থিতির পরে প্রফেসরও তার উপরে পরীক্ষা করবে না বলে ভাবলো, কিন্তু মহিলাটার টাকার অভাব এত বেশি ছিল যে তিনি যে কোনো মূল্যে এটা চালিয়ে যেতে চাইছিল। প্রফেসরও এই বিষয়ে নিশ্চিত ছিল না, তাই তিনি প্রথমে রক্ত পরীক্ষা করার সিদ্ধান্ত নিল। কিন্তু যেই মুহূর্তে তিনি পরীক্ষার ফলাফল পেলেন তিনি তো পুরো হতবাক হয়ে গেল। সাফাই কর্মীটার রক্তে বিশাল অংশে পরজীবী দেখা যায়। ঠিক একই সময় তার ফোনে একটা মেসেজ আসে, যেটা ছিল নিংয়ের বন্ধুদের জোগাড় করা একটা বিশেষ বিদেশি এক্সপেরিমেন্টের নথি। জানা গেল যে একটা গবেষণায় দেখা গেছে অমর জেলিফিশগুলো একটা বিশেষ ধরনের পরজীবীর সংক্রমণ দ্বারা খুব সহজেই আক্রমণ হতে পারে। আক্রমণ হওয়ার পরে সেই প্রাণীর নিজেকে সারিয়ে তোলার ক্ষমতাটা খুব বেড়ে যায় আর তারা আরও বেশি হিংস্র হয়ে ওঠে। এতে কোনো সন্দেহ রইল না যে প্রফেসরের এই নির্বোধের মতো পরীক্ষা করার জন্য এখন এই পরজীবীটা মানুষের শরীরে চলে এসছে। তার কপালে ঘামের বড় বড় ফোঁটা স্পষ্ট দেখা যাচ্ছিল। যারা এই ড্রাগ টেস্টে অংশ নিয়েছিল তাদের মধ্যে কি পরিবর্তন দেখা যেতে পারে তা সে প্রফেসর ভাবতেও পারে না। বাস্তবতা খুব দ্রুতই তাকে এই উত্তরটা দিয়ে দিল। সাফাই কর্মচারীটার শরীর খুব দ্রুতই দুর্বল হতে শুরু করলো। তার মুখের নীল শিরাগুলো দেখা যাচ্ছিল, এমনকি তার পিঠ থেকে রক্তও ঝরছিল। বর্তমান পরিস্থিতিতে আমরা দেখি ল্যাবের ভিতরে নিং প্রফেসর রয়ের ডায়েরিটা খুলেছে আর অবশেষে তারা জম্বি বিপজ্জনকের আসল কারণটা বুঝতে পারলো। তবে এটা ড্যান কোনো মতে বিশ্বাস করতে পারছিল না, কারণ নিং আর প্রফেসর রয় সবসময় একই সঙ্গে তার মায়ের ওষুধ নিয়ে গবেষণা করত। তাছাড়া প্রফেসরের ডায়েরিটা আসলে একটা সেফের ভিতরে রাখা ছিল আর সেটা খোলার পাসওয়ার্ড ছিল নিংয়ের ছোট ভাইয়ের জন্মদিনের তারিখ। এখানে নিং স্বীকার করলো যে সেই অমর জেলিফিশের খবরটা সেই প্রফেসরকে দিয়েছিল, কিন্তু যখন সে এটা নিয়ে তার গবেষণায় সাহায্য করতে চাইলো তখন প্রফেসর তাকে পরিষ্কারভাবে মানা করে দেয় আর বলে যে তারা এই গবেষণাটা করবে না। আর প্রফেসর যে এটা নিয়ে কাজ করছে সেটাও সে জানতো না। এই সময় স্যান সেফের ভিতরে একটা ইউএসবি ড্রাইভ খুঁজে পায়।
তাদের বিশ্বাস ছিল যে এর ভিতরে আরও কিছু চমকে দেওয়া তথ্য লুকিয়ে থাকতে পারে। তারা যখনই এটা দেখার জন্য একটা কম্পিউটার খুঁজতে লাগলো, তখন স্যান হঠাৎ করে নিংকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। যে ছেলেটা একটু আগে মারা গিয়েছিল সে একটা জম্বিতে পরিণত হয়েছে। তাড়াতাড়ি করে তারা দুজনেই টেবিলের পেছনে লুকিয়ে পড়ে। এই সময় ড্যানের হঠাৎ মনে পড়লো যে অ্যাট মারা দেওয়ার সময় তার বন্ধু গানটা ফেলে গিয়েছিল, আর তার মাথায় একটা ঝুঁকিপূর্ণ বুদ্ধি আসে। সে চুপি চুপি উঠে দাঁড়ালো আর কাঁচের দরজায় বারবার ঠুকঠুক করতে লাগলো। জম্বিটা যখন মনোযোগ দিয়ে সেই দিকে আকৃষ্ট হলো, সেই সুযোগে নিং পেছনের দরজা দিয়ে করিডোরে বেরিয়ে আসে। কিন্তু যেই না সেই বন্দুকটা তোলার জন্য তৈরি হচ্ছিল, জম্বিটা হঠাৎ করে তার ঘাড় ঘুরিয়ে নিল। এই চরম মুহূর্তে স্যান দরজাটা ঠেলে ঝড়ের বেগে বাইরে বেরিয়ে আসে। সে জম্বিটাকে একটা লাথি মেরে ফেলে দেয় আর দ্রুত ছুটে গিয়ে তার মাথা চেপে ধরে। এবার নিং আর ভয় পেল না। সে বন্দুকটা তুলে নিয়ে কোনোরকম দ্বিধা না করে ট্রিগারটা টিপে দেয়। জম্বিটার কাজ শেষ করার পরে তারা দুজনই দ্রুত নিজের শরীর থেকে রক্ত পুষতে লাগে। নিংয়ের এই ভাইরাস নিয়ে বেশ কিছুটা গবেষণা ছিল। ওই ছেলেটা আত্মহত্যা করার আগেই একটা জম্বি দ্বারা আক্রমণ হয়ে গিয়েছিল। এই কারণেই মৃত্যুর পরেও সে জম্বিতে পরিণত হয়ে গেছে। স্যান ইউএসবি ড্রাইভটা বের করলো। সত্যিটা জানার জন্য তারা তর্স হয়েছিল না। অন্যদিকে স্যানের দলটা অবশেষে নিরাপদে জিমনেজিয়ামে ফিরে এলো, কিন্তু এইবার তাদের অনেক ক্ষতি হয়ে গিয়েছে। দুইজন ফিজিক্যাল এডুকেশনের স্টুডেন্টকে প্রাণ হারাতে হয়েছে, আর নিং ও ড্যানেরও এখন কোনো খোঁজ নেই। স্যান তার রাগ মোয়ের উপরে ছাড়তে লাগলো। তার মতে মো যদি ওই পাগল পলের বাঁধনটা খুলে না দিত তাহলে তাদের এই ঝামেলায় জড়াতে হতো না। মো এক কোনায় বসে নিজেকে দোষ দিতে লাগলো। তবে মো ব্যাপারটা বুঝতে পেরেছিল। তার বন্ধু এসে তাকে বলে যে স্যান সবসময় নিজেকে নেতা হিসেবে দেখাতে পছন্দ করে, কিন্তু যখনই কিছু ঘটে তখনই সে দ্রুত অন্যদের উপরে দোষ দেওয়ার সুযোগ খোঁজে। বলে তুমি ওটা নিয়ে বেশি ভেবো না, আজকে তোমার উপরে দোষ দিয়েছে, কালকে আমার উপরেও আসতে পারে। এরপরে সবাই মিলে জম্বির নেতা সেই ভিডিওটা দেখতে শুরু করে। মো সঙ্গে সঙ্গেই চিনতে পারলো যে এটা তো এই একাডেমিরই সাফাই কর্মচারী। সবাই ভাবে একজন সাধারণ দারিদ্র সাফাই কর্মচারী কিভাবে জম্বিদের নেতা হতে পারবে। এই সময়ে মো একটা জিনিস লক্ষ্য করে। যখন ওই জম্বির দল পড়ে থাকা একটা ডেড বডিকে খাচ্ছিল, তখন আরেকটা জম্বি খুব গভীরভাবে চিৎকার করে ওঠে, যেন মনে হচ্ছিল সে তার নিজের কাউকে হারিয়েছে। মো আরেকটু লক্ষ্য করে দেখলো যে সেই জম্বিটাকে একটু চিনা চিনা লাগছে। যে জম্বিটা আওয়াজ করছিল ওটা সেই জম্বি ছিল যেটা সেই পড়ে থাকা মেয়েটাকে কামড়িয়েছিল। তখনই সবাই বুঝতে পারলো যে ভাইরাস সংক্রমণটা আসলে পরিবারের উত্তরাধিকারের মতো। যখন কোনো জম্বি একজন মানুষকে কামড়িয়ে তাকেও জম্বি বানিয়ে দেয়, তখন তাদের দুজনের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়ে যায়, যেটা অনেকটা মা সন্তানের সম্পর্কের মতো। ঠিক এই সময় ফুয়ের মাথায় হঠাৎ করে একটা ভয়ঙ্কর খেয়াল আসে। তাহলে কি সব জম্বিরাই ওই সাফাই কর্মচারীর বংশধর? অন্যভাবে বললে বোঝা যায় যে ওই মহিলাটাই প্রথম জম্বি। এখানে সবাই নিজেদের ভিতরে প্রশ্ন করতে শুরু করে আসলে কিভাবে সে আক্রান্ত হয়েছিল হবে। এখানে স্যান সময় মতো মুখ খোলে। সে মনে করিয়ে দিল যে ওই মহিলাটা ন্যাচারাল সায়েন্স ফ্যাকাল্টিতে কাজ করত, যেখানে নিং তার গবেষণার কাজ করত। তবে এখন কারণ খুঁজে বের করার সময় নেই। এখন সবচেয়ে জরুরি হলো এই পরিস্থিতি থেকে বেরোনো কিভাবে যায়। মো পরামর্শ দিল যে ওই মহিলাটাকে চিরতরে শেষ করে দেওয়া হোক। মানে বন্ধুরা, এরা সাফাই কর্মচারীটাকে মেরে ফেলতে চাইছিল। তার আশা ছিল তাদের নেতা যদি মারা যায় তাহলে তাদের দলটা ভেঙে পড়বে, কিন্তু কেউ কেউ ভয় পেয়ে যায় এতে জম্বিরা হয়তো আরও বেশি পাগল হয়ে যেতে পারে। তখন জীবন কল্যাণ কমিটির সদস্যর একটা ছেলে একটা বুদ্ধি বের করলো। যদি জম্বিদের মধ্যে এখনো মানুষের মতো অনুভূতি কিছুটা থেকেও থাকে, তাহলে উচিত হবে যে ওই মহিলাটাকে জীবন্ত ধরা। জম্বি নেতাকে যদি আটক করে ভয় দেখানো যায় তাহলে নিশ্চয়ই বাকি জম্বিরাও বেপরোয়া কিছু কাজ করতে সাহস পাবে না। সবাই একমত হয়ে বলল যে ঠিক আছে, এই বুদ্ধিটাই কাজে লাগতে পারে। তাদের জানা ছিল যে জম্বিরা বেঁচে থাকাকালীন যা কাজ করতো সেটা তারা এখনও প্রতিদিন করে। সাফাই কর্মী মহিলাটাও জম্বির নেতা হওয়ার পরেও সে তার কাজ ছাড়েনি, আর সেও এখনও প্রতিদিন তার সেই হলরুম পরিষ্কার করতে আসে। যদিও এই বুদ্ধিটা পাগলের মতো শুনতে লাগছিল, তবুও যদি সাবধানে পরিকল্পনা করা যায় তাহলে এটাই সফল হওয়া যাবে। এবারও স্যান নিজেকে নেতা হিসেবে ঘোষণা করলো, আর প্রত্যেকের জন্য নির্দিষ্ট কাজ ভাগ করে দেওয়ার জন্য পরিকল্পনা করছিল। কিন্তু টোপ হিসেবে কে ব্যবহার হবে এই প্রশ্ন আসতেই সবাই সঙ্গে সঙ্গে নিজেদের ভিতরে ঝামেলা শুরু করে দেয়। মো স্যানকে জিজ্ঞাসা করে যে কোন অধিকারে তুমি নিজেকে নেতা ভাবছো। তার মনে হচ্ছিল যে ফু বুদ্ধিমান আর দায়িত্বশীল, সেই সবাইকে নেতৃত্ব দেওয়ার জন্য সবচেয়ে উপযুক্ত মানুষ। অন্যদের মতামত একই ছিল। এটা দেখে ফুও দ্বিধা না করে এগিয়ে আসে আর তাদের ভিতরের পড়ুয়া বন্ধুটাকে টোপ হওয়ার জন্য রাজি করাই। তবে তার কাজটা ছিল তুলনামূলকভাবে নিরাপদ, শুধু ঘরে লুকিয়ে থেকে জম্বিদের মনোযোগ আকর্ষণ করা। মো এই সাফাই কর্মচারী মহিলাটার রুটিন সব ভালোভাবে জানতো, যে সে প্রতিদিন কী করতো। আর যেহেতু সময় খুব কম ছিল তাই তাদের এক্ষুনি ব্যবস্থা নেওয়ার জন্য প্রস্তুত হতে হবে। অন্যদিকে নিং প্রফেসর রয়ের ইউএসবি ড্রাইভটা চালু করেছে। সে জানালো যে এইসব বিপদের উৎস হলো অ্যানিসং নামের একটা পরিকল্পনা। অনেকদিন আগে প্রফেসর রয় আর নিংয়ের মা একটা গবেষণা প্রতিষ্ঠানে কাজ করত, কিন্তু একজন সহকারী ষড়যন্ত্রের শিকার হওয়ার পরে নিংয়ের মা একটা মামলায় ফেসে যায় আর পুরো দোষটা নিজের কাঁধে তুলে নেয়। তিনি সব দোষ একাই নিলেন, যার ফলে প্রফেসর রয় আর অন্য সহকারীরা বেঁচে যায়। নিংয়ের মার এই কাজটা করার পেছনে আরেকটা কারণ ছিল। সেটা ছিল ওই সহকর্মীটা গোপনে নিং আর প্রফেসর রয়ের কিছু গোপন ভিডিও করে রেখেছিল। এটা জানার দরকার বন্ধুরা, নিংয়ের মা আর প্রফেসর রয়ের আলাদা আলাদা পরিবার ছিল। নিংয়ের মা প্রথম পুলিশের কাছে ধরা দেওয়ার পরিকল্পনা করেছিল, কিন্তু যখন জানতে পারলো যে তিনি গর্ভবতী তখন মন বদলে সেখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নিল। 3 বছর পর যখন পরিস্থিতি ধীরে ধীরে শান্ত হলো, তখন তিনি তার 2 বছরের বেশি বয়সের ছেলে নানকে নিয়ে নিজের শহরে ফিরে আসে। তিনি তার বড় মেয়ে নিংয়ের সঙ্গে তার ছোট ভাইয়ের পরিচয় করিয়ে দেয়।
তবে তার অতীতের ওই বদনামের জন্য তিনি আর গবেষণার কাজে ফিরে যেতে পারেনি। 2 সন্তানের ভরণ পোষণের জন্য তাকে কাছেই একটা সুপারমার্কেটে কাজ করতে হয়। নিংয়ের মা ভেবেছিল যে এইভাবেই তার পরিবারের সময়টা খুব ভালোভাবে কেটে যাবে। কিন্তু একদিন হঠাৎ করে তার একটা বড় ধনী ব্যক্তির জন্য কাজ করা একটা প্রফেসরের সঙ্গে দেখা হয়ে যায়। তিনি তাকে সেই বিরাট ধনী ব্যক্তির সঙ্গে আলাপও করিয়ে দেয়। ধনী লোকটা নাকি একটা গুরুত্বপূর্ণ প্রজেক্টে গবেষণা করার জন্য তাকে নিয়োগ করতে চাইছিল। তবে কিছু শর্ত ছিল, এই কাজের জন্য উচ্চমানের দক্ষতা লাগবে, আর তাকে সারা জীবন গবেষণার ব্যাপারটা লুকিয়ে রাখতে হবে, গবেষণার ফলাফলটাও প্রকাশ করতে পারবে না। এই সময় নিংয়ের মা ছিল সবচেয়ে আকর্ষণীয় প্রার্থী। তিনার প্রজেক্টের নাম ছিল অ্যানিসং, যার আসল উদ্দেশ্য ছিল যে মানুষ মারা যাওয়ার পরেও কিভাবে তার কোশিকাগুলোর কার্যকারিতা বজায় রাখা। ধনী লোকটা নিজে অমর হতে চায়নি, তবে শুধু একটা দাবি ছিল, তার আর তার পরিবারের সদস্য মারা যাওয়ার পরেও যেন তাদের কোষগুলো ভালো থাকে, শরীরটা যেন না পচে। এই দক্ষতাটা অনেক উঁচু স্তরের সাধু সন্ন্যাসীর মধ্যে দেখা যায়। ধনী লোকটার বংশধররা যদি এমনটা করতে পারে তাহলে তারা অনেক বিশ্বাস আর সম্মান অর্জন করতে পারবে। শক্তিশালী আর গবেষণাপূর্ণ জ্ঞান থাকায় নিংয়ের মায়ের গবেষণার প্রক্রিয়া খুব মসৃণভাবে চলতে থাকে। কিন্তু তিনি স্বপ্নেও ভাবেনি যে ধনী লোকটার পরিবারে জু নামের একজন ফুর্তিকর ছেলে আছে। সেই দিন গবেষণা দলের একজন সহকারী ডাক্তার ইঁদুরের উপরে ওষুধ পরীক্ষা করার জন্য একটা টিউবে অর্ধেক তৈরি ওষুধ প্রস্তুত করে রেখেছিল। হঠাৎ করে জু মাতাল অবস্থায় একদল খারাপ বন্ধুদের নিয়ে ভেতরে ঢুকে আসে। একা সহকারী মহিলা ডাক্তারকে দেখে সে লালসা সামনে রাখতে পারে না, সে ওর উপরে ঝাঁপিয়ে পড়ে। এই সময় ওই সহকারী ডাক্তারটা নিজেকে ওর হাতে তুলে দেওয়ার চেয়ে মরে যেতে পছন্দ করত। ডাক্তারটা অবশেষে আর কোনো উপায় না পেয়ে তার হাতে অর্ধেক তৈরি ওষুধের সিরিঞ্জটা ওর গলায় ঢুকিয়ে দেয়। এটা দেখে জুও পুরোপুরি ঘাবড়ে গেল। সে নিজের শরীরে অস্বাভাবিক কিছু অনুভূতি করার ভয়টা সামলে রাখতে পারল না। সে চিৎকার করে মহিলা ডাক্তারকে জিজ্ঞাসা করলো যে সে তাকে কি ইঞ্জেকশন করেছে। তারপর রাগের মাথায় টুল বক্সটা নিয়ে বারবার তাকে আঘাত করতে লাগলো। নিংয়ের মা যখন দৌড়িয়ে আসে দেখে সহকারী ডাক্তারটা মেঝেতে পড়ে আছে আর সে মারা গেছে। এর কিছুদিন পরেই জুয়ের শরীরেও কিছু অস্বাভাবিক দেখা দেয়। স্পষ্ট বোঝা যাচ্ছিল যে ওই অর্ধেক তৈরি সিরামটা তার শরীরকে বদলাতে শুরু করেছে। ধনী লোকটার যেহেতু সে একমাত্র ছেলে ছিল, তাই সে সঙ্গে সঙ্গে নিংয়ের মাকে অ্যানিসং প্রজেক্ট বন্ধ করে দিতে বলে আর সব মনোযোগ শুরু তার ছেলের অ্যান্টিডোট বানানোর উপরে দিতে বলে। নিংয়ের মা সহকারী ডাক্তারের মৃত্যুটা নিজের চোখে দেখেছিল, কিন্তু এই ঘটনার কোনো সামাজিক প্রক্রিয়া সে দেখতে পায়নি। তিনি আরও একবার সেই ধনী লোকটার নিষ্ঠুরতা দেখতে পায়। তার আর তার পরিবারের উপরে যেন কোনো সন্দেহ না আসে, মানে তার মেয়ে আর ছেলেও যেন বেঁচে যায়, সেই জন্যে সে জুয়ের মতোই একই রকম ইঞ্জেকশন তার শরীরে ইনজেক্ট করে নেয়। এতে ধনী লোকটার রাগও কিছুটা কমবে, কারণ সেও বুঝতে পারছে যে তাকে নিজেকে বাঁচিয়ে রাখতে হলেও তাকে তাড়াতাড়ি অ্যান্টিডোট তৈরি করতে হবে। কিন্তু সময় যত যেতে লাগলো, নিংয়ের মা দেখলো যে অ্যান্টিডোট নিয়ে গবেষণা করাটা কল্পনার চেয়েও অনেক বেশি কঠিন। এদিকে জুও গভীর কোমায় চলে গেল। নিংয়ের মা বুঝতে পারলো তার হাতে বেশি সময় নেই, তাই তিনি ধনী লোকটাকে তার পরিকল্পনার কথা জানালো। অ্যান্টিডোটের গবেষণার দায়িত্ব সে প্রফেসর রয়কে দিতে বলল। নিংয়ের মা জানতো যে তিনি প্রস্তাবটা নিশ্চয়ই মানা করবে না, কারণ নান ছিল তার আর প্রফেসর রয়ের নিজের সন্তান। নিজের ভালোবাসার মানুষটার জন্য প্রফেসর রয় তার কান্না চেপে রেখে দায়িত্বটা গ্রহণ করলো। তিনি জানতেন যে এই বিষয়টা খুব জটিল। তিনি যদিও রাজি হয়ে গিয়েছিলেন, তাও সেই ধনী লোকটার থেকে সে একটু এড়িয়ে থাকতো। প্রফেসর রয় আসলে এই ভিডিওটা নিংকে সাহায্য করার জন্য রেকর্ড করেছিল, যাতে স্পষ্ট হয়ে যায় যে জেলিফিশ নিয়ে গবেষণাটা ছিল সম্পূর্ণ প্রফেসর রয়ের ব্যক্তিগত কাজ। এর সঙ্গে নিং কিংবা নিংয়ের মায়ের কোনো সম্পর্ক ছিল না। তবে তিনি জীবাণুমুক্ত জেলিফিশ সিরামটা আলাদা করে রেখেছিল, যা হয়তো নিংয়ের মা আর জুকে সুস্থ করে তুলতে পারে। পুরো ঘটনাটা জানার পরে সে খুব রেগে যায়। আসলে এই সত্যির ব্যাপারে সে কিছুই জানতো না, প্রফেসর রয়ের সঙ্গে তার সম্পর্কের ব্যাপারে, আর নান যে তার নিজের ভাই সে ব্যাপারেও সে কিচ্ছু জানতো না। সে রেগে গিয়ে তার সামনে থাকা কম্পিউটারগুলো ভাঙতে শুরু করে। স্যান তার রাগের ওপর কোনো লক্ষ্য করলো না। সে প্রফেসর রয়ের কথা মতো স্টোরেজ ক্যাবিনেটটা খুললো। ভেতরে সত্যি সত্যিই আলাদা করা একটা টিউব সিরাম ছিল। এটা সম্ভবত নিংয়ের মায়ের সুস্থ করার অ্যান্টিডোট। এটা দেখে নিংয়ের মনে আবার আশা ফিরে আসে। যাই হোক না কেন, তাকে ক্যাম্পাস থেকে এই প্রতিশোধটা বের করতেই হবে। অন্যদিকে স্যানের দল জম্বি নেতাকে ধরার পরিকল্পনা শুরু করে দিয়েছে। এই দলটা সত্যিই খুব সাহসী। জম্বি নেতাকে ধরার মতো পাগলাটে উদ্দেশ্য নিয়ে তারা এগিয়ে যায়। তারা আগে থেকেই জম্বিদের কিছু হাবভাব বুঝতে সক্ষম হয়েছিল। সেই সাফাই কর্মচারী মহিলাটা, মানে জম্বি নেতাটা যে জায়গায় কাজ করে সেই জায়গায় প্রবেশ পথে তারা আলাদা আলাদা জায়গায় ছড়িয়ে পড়ে। তারা একটা সিগন্যাল ঠিক করলো যাতে জম্বি নেতাটা কোন পথ দিয়ে আসছে সেটা সবাই বুঝতে পারে। ফু লেকচার হলের বিল্ডিংয়ের প্রবেশ দুয়ারে বসেছিল। তাকে দেখে সত্যিই খুব সিরিয়াস মনে হচ্ছিল। হঠাৎ করে তার কানে টোলে টোলে হাঁটার শব্দ ভেসে আসে। সাফাই কর্মীটা, মানে যিনি এখন জম্বিদের নেতা, তিনি ছিলেন সত্যিই প্রথম ব্যক্তি যিনি কাজে এসেছিলেন। ফু ঘুরে টেবিলের পেছনে যায়। সে দ্রুত সিঁড়ির উপরে গিয়ে সিগন্যালটা দেখায়। বোঝাতে চাইছিল যে সবকিছু পরিকল্পনা মতো হচ্ছে। বিভিন্ন জায়গায় পাহারা দেওয়া বন্ধুরা সংকেতটা পায় আর তারা সেই মহিলার কাজের জায়গায় পৌঁছে যায়। তাদের পরিকল্পনা ছিল যে অন্য জম্বিরা আসার আগেই তাকে জীবন্ত ধরবে, না হলে জম্বির নেতাকে জীবন্ত ধরার কথা তো ছেড়েই দাও, তারা বেঁচে থাকবে কিনা সে নিয়েও প্রশ্ন ছিল। এখানে আমরা কিছুদিন আগের একটা ঘটনা দেখি। কটা দিন ধরে খুব গরম পড়ছিল, আর বাইরে ডিউটিতে থাকা সিকিউরিটি গার্ডও এই পরিকল্পনার একটা অংশ ছিল। সেই প্রথম অসুস্থ হয়ে পড়ে। এরপরে সেই গরিব জীবনবিজ্ঞানের ছাত্রটা, সাফাইকর্মী মহিলাটা দীর্ঘতম সময় ধরে ওষুধটা নিচ্ছিল, তাই তিনি মাটিতে পড়ে যাওয়ার পরেই সর্বপ্রথম মৃত্যুবরণ করে। প্রায় একই সময় যারা ওষুধটা নিয়েছিল তাদেরও একে একে এই অবস্থায় হয়। এরাই চারপাশের লোকজনকে আক্রমণ করতে লাগলো। মুহূর্তের মধ্যেই পুরো স্কুলে বিশৃঙ্খলতা ছড়িয়ে যায়।
বর্তমান পরিস্থিতিতে ঠিক সেই সময় ড্যাং আর নিন ল্যাবরেটরি থেকে বেরিয়ে আসে, আর সিঁড়িতে সেই মহিলার সঙ্গে মুখোমুখি হয়ে যায় তারা। দুপক্ষেই থ হয়ে দাঁড়িয়েছিল। নিংয়ের হঠাৎ মনে পড়ে গেল যে শেষবার সে ঠিক এই সময় এই জায়গায় এই মহিলাটার সঙ্গে দেখা করেছিল। কিছুটা দ্বিধা নিয়ে সে আলতো করে জিজ্ঞাসা করলেন, আপনি কি আমাকে চিনতে পারছেন? কিন্তু মহিলাটা চুপচাপ দাঁড়িয়ে রইল, তার চোখে কোনো সাড়া ছিল না। এই পরিস্থিতিটা অন্য দলটাকে অস্বস্তিতে ফেলে দিল, কারণ কিছুক্ষণ পরেই বাকি জম্বিরাও তাদের কাজে আসতে শুরু করবে। তখন জম্বির নেতাকে জীবন্ত ধরাটা অসম্ভব হয়ে যাবে। ন্যান দাঁতে দাঁত চেপে পরিকল্পনাটা চালিয়ে যেতে বলল। পরের মুহূর্তেই সে রুম থেকে ঝড়ের বেগে বেরিয়ে আসে আর জম্বির মনোযোগ আকর্ষণ করার জন্য শব্দ তৈরি করে। নিং সঙ্গে সঙ্গে নিজের ভাইয়ের গলাটা চিনতে পায়, আর নিচে এসে দেখে নানকে জম্বিটা আক্রমণ করতে যাচ্ছে। সে এক মুহূর্ত না ভেবে তার পিছু নেয়। ভাগ্যক্রমে ড্যান সময় মতো তাকে টেনে ধরে ফেলে, যার ফলে পরিকল্পনা অনুযায়ী মহিলাটাকে আটক করে অ্যাম্বেস রুমে ঢুকাতে পারলো। আগে থেকে ঠিক করা দায়িত্ব অনুযায়ী তারা জম্বিটাকে খুব তাড়াতাড়ি কাবু করে ফেললো, কিন্তু এই কাজে তার মুখটা ভালো করে বন্ধ করতে পারেনি, যার জন্য তার আওয়াজটা বাইরে বেরোচ্ছিল। এর মধ্যে ড্যান ছিল খুব চটপটে। সে এই বিশৃঙ্খলাটা দেখে সোজা জম্বির মাথা লক্ষ্য করে কয়েকটা গুলি চালিয়ে দেয় তার উপরে। এতে করে সবাই হতবাক হয়ে গেল। তাদের সারা রাত ধরে কষ্ট আর পরিকল্পনাটা ড্যান এক মুহূর্তে শেষ করে দিল। সে জম্বির নেতাকে মেরে ফেলেছে। ড্যানকেও দেখে মনে হচ্ছিল সেও একটু আফসোস করছে। জম্বির নেতাকে ধরার পরিকল্পনা সম্পর্কে সে আগে থেকে কিছুই জানতো না। এই সময় অন্য জম্বিরাও একে একে লেকচার হলের বিল্ডিংয়ের দিকে ঢুকতে লাগলো। শান্তভাবেই সবাই নিজেদের কাজে মনোযোগ দিতে লাগলো। অন্যদিকে প্রফেসর রয়কে দেখি, সে তার প্রিয় মানুষের সামনে বসে রয়েছে, আর সে এখন আস্তে আস্তে সুস্থ হয়ে উঠছে। সে এত কষ্ট করে দুটোই ডোজ বানাতে পেরেছিল এই অ্যান্টিডোটের। একটা সে তার প্রিয় মানুষের শরীরে ইনজেক্ট করেছে, আর একটা এখনো স্কুলে রয়েছে। কিন্তু এই দুই টিউব অ্যান্টিডোট বানানোর জন্য তার প্রিয়জনকে আর তাকে যে কত কিছু সহ্য করতে হয়েছে সেটা শুধু আমরাই জানি। লোকটা দূরের দিকে তাকালো। স্কুল এলাকাটা আগুনে ঢেকে গিয়েছে। এই বিপজ্জনকে যে কতজন মারা গেছে তা তিনি পরিকল্পনাও করতে পারছে না। ঠিক এই মুহূর্তে প্রফেসর যেটা ভাবেনি ঠিক সেটাই হলো। নিংয়ের মায়ের সুস্থ হওয়ার আগেই সেই ধনী লোকটা একটা ব্যক্তিগত পদক্ষেপ নিল। প্রফেসর রয় ও নিংয়ের মাকে একটা আলাদা ল্যাবরেটরিতে নিয়ে যাওয়া হলো। সেখানে প্রফেসরকে তার জন্য ব্যক্তিগতভাবে কাজ করতে জানালো তিনি, কারণ তিনি যা তথ্য দিয়েছিল তা দিয়ে বানানো ওষুধ ব্যবহার করে তার ছেলের শরীরের কোনো উন্নতি দেখা যাচ্ছিল না। কিন্তু নিংয়ের মায়ের পরীক্ষার ফলাফল দেখার পরে তিনি বুঝতে পারলো যে সে অনেকটাই দ্রুত সুস্থ হয়ে উঠছে। ধনী লোকটা বুঝতে পারলো যে প্রফেসর গোপনে ওষুধে আরও কিছু কাজ করেছে। তিনি আর অপেক্ষা করতে পারলো না। তার ছেলের উপরে তার বানানো ওষুধটা এক্ষুনি পরীক্ষা করতে চাইলো। কিন্তু প্রফেসর তো মাত্র 2টি ওষুধই তৈরি করতে পেরেছিল। তার মধ্যে একটা সে নিংয়ের মায়ের জন্য ব্যবহার করে ফেলেছে, আর একটা এখনও সেই স্কুল বিল্ডিংয়ে রয়েছে। এখানে আমরা এটা জানতে পারি যে যে ধনী লোকটা প্রফেসর রয়কে সাহায্য করছিল সে আর কেউ নয় বরং এইতেই ছিল। এই লোকটাই চাপ দিয়ে খুব তাড়াতাড়ি ওষুধ বানানোর জন্য বলছিল, আর যার পরীক্ষা করার জন্য ফলস্বরূপ এত বড় একটা জম্বি ভাইরাস ছড়িয়ে পড়েছে। প্রফেসর রয় সবসময় নিং আর তার নিজের ছেলের জন্য খুব চিন্তিত থাকতো। তিনি আশা করলেন যে সিরামটা আনতে যাওয়ার পথে ধনী লোকটা তাদের দুজনকে উদ্ধার করে আনবে। ধনী লোকটা প্রথমে একটু দ্বিধা করলো, কিন্তু কিছুক্ষণ পর তিনিও রাজি হয়ে যায়। কিন্তু শর্ত ছিল একটাই, তাদের দুজনকে বাঁচিয়ে আনতে হবে। প্রফেসর রয় রওনা দেওয়ার আগে ধনী লোকটা নির্দেশ দিয়ে দিল যে মাত্র 2 জনকেই ওখান থেকে বাইরে বের করে আনা যাবে। আর তিনি এটাও জানালেন যে তাদের 2 জনকে কড়া কোয়ারেন্টাইনের ভিতরে থাকতে হবে। তার এই কাজটা বাইরে থেকে শান্ত মনে হলেও আসলে এটা ছিল খুব ঝুঁকিপূর্ণ, কারণ সে যাওয়ার পরে ওষুধটা পাবে কিনা সেটা সে জানতো না। সে নিজে থেকেই একটা বিরাট বিপজ্জনক কাজ মাথায় নিয়ে ফেলেছিল। অন্যদিকে লেকচার হলের বিল্ডিংয়ে আটকে পড়া নিংয়ের দলটা তখনও কিভাবে পালাবে সেই নিয়ে আলোচনা করছিল। হঠাৎ দরজার বাইরে খটখট শব্দ শোনা গেল। দেখা গেল যে আরেকটা জম্বি ভেতরে ঢোকার চেষ্টা করছে। মনে হচ্ছিল যেন এটা তার কাজের জায়গা আর সে কাজে আসতে চাইছে। সবাই আতঙ্কিত না হয়ে পারল না। এভাবে ধাক্কা চলতে থাকলে দরজার লকটা খুব তাড়াতাড়ি ভেঙে যাবে। এই সময় নানও আগুনে ঘি ঢালার মতো একটা কথা জানালো। তাপমাত্রা বাড়ছে আর জম্বিরা খুব তাড়াতাড়ি পাগল হয়ে যাবে। ঠিক এই সময় ফুয়ের মাথায় একটা হঠাৎ বুদ্ধি আসে। সে বলে যে আমরা তাদের লিডারকে ধরে তাদেরকে ভয় দেখাতে সক্ষম হইনি, তাহলে আমাদের একটা নতুন লিডার তৈরি করতে হবে। যদি আমরা এই প্রথম আক্রান্ত হওয়া জম্বিটাকে দিয়ে কাউকে আক্রান্ত করতে পারি তাহলে সে হবে দ্বিতীয় প্রজন্মের জম্বি, আর সে হয়তো এই পুরো টিমটাকে কন্ট্রোল করতে পারবে, যা বাইরে থাকা সাধারণ জম্বিদেরও নির্দেশ দিতে সক্ষম হবে। নিং সঙ্গে সঙ্গে ফুয়ের সংকেতটা বুঝতে পারল। ক্যাবিনেটের উপরে একটা ফার্স্ট এড কিট ছিল। কোনো দ্বিধা না করে সে একটা সিরিঞ্জ বের করলো আর সেই মহিলার শরীর থেকে 1 সিরিঞ্জ রক্ত বের করে নিল। এর ভেতরেই ছিল জম্বি লিডারের আসল জম্বি ভাইরাস, যে ছিল প্রথম জম্বি। শুধু এটা নিজের শরীরে ইনজেক্ট করলেই সে সঙ্গে সঙ্গে দ্বিতীয় প্রজন্মের জম্বিতে পরিণত হবে। এই সময় ড্যান দ্রুত এগিয়ে এসে তাকে বাধা দেয়। সে তাকে সাবধান করে বলল যে আবেগের বশে কোনো কাজ করো না। কিন্তু নিং প্রফেসরের ভিডিওটা দেখার পরে তার পৃথিবী থেকে সব ধরনের বিশ্বাস উঠে গিয়েছে। তাই সে কোনো মতে নিজেকে শেষ করে দিতে চাই। সে প্রফেসর রয়ের রেখে যাওয়া USB ড্রাইভটা তার ছোট ভাইয়ের হাতে তুলে দেয়। তাকে পরামর্শ দিল যে কোনো মূল্যে তাকে বেঁচে থাকতে হবে। মনে হচ্ছিল যে নিং সবাইকে বাঁচাতে নিজেকে উৎসর্গ করে দিচ্ছে। তখনই ড্যান হঠাৎ বন্দুকটা বের করে নিংয়ের দিকে তাক করে আর নিংকে সিরিঞ্জটা নিচেই রাখার জন্য হুঁশিয়ারি দেয়। আসলে সে অনেক আগেই বুঝতে পেরেছিল যে এই পদ্ধতিটা কোনো রকম কাজ করুক বা না করুক, নিংয়ের তাতে কিছুই যায় আসে না। সে ঠিক তার মায়ের মতোই ইচ্ছাকৃতভাবে সমস্যা থেকে এড়িয়ে যেতে চাইছিল। তবে নিং নিশ্চিত ছিল যে ড্যান তার উপরে গুলি চালাবে না। সে জোর খাটিয়ে সিরিঞ্জটা নিজের শরীরে ইনজেক্ট করতে যাচ্ছিল, কিন্তু ন্যান সেটাকে ছিনিয়ে নিয়ে ফেলে দেয়। সেই সময় জম্বিরাও দরজা ভেঙে ভেতরে ঢুকে তাদের উপরে ঝাঁপিয়ে পড়ে। গন্ডগোলের মধ্যেই ড্যাং ট্রিগারটা টানলো।
আর কান ফাটা একটা শব্দ করে গুলি চালালো। জম্বিরা যেন আক্রমণ করার একটা সংকেত পেয়েছে। সেই শব্দটা শুনে দ্রুত তাদের দিকে ছুটতে লাগলো। ড্যাং প্রথমে কয়েকটা জম্বিকে গুলি করে সরাতে সক্ষম হলো, কিন্তু তারপরেই খুব তাড়াতাড়ি বুঝতে পারলো যে তার খেলা শেষ। দলটা তাড়াতাড়ি ডরমেটরি থেকে ছুটে বেরিয়ে গেল। সিঁড়ির নিচে থেকে জম্বিরা ভিড় করে উপরের দিকে উঠে আসছিল। তাদের ছাদে যাওয়া ছাড়া এখন আর কোনো উপায় নেই। ড্যান ইচ্ছা করে পেছন থেকে তাদেরকে আটকে রাখার জন্য চেষ্টা করে, কিন্তু দুর্ভাগ্যবশত তার গুলি দ্রুত শেষ হয়ে যায়। বেশ কয়েকটা করিডোর পার হওয়ার পরে দেখতে পারলো যে রাস্তাটা জম্বিদের দ্বারা আটকে গিয়েছে। শেষমেশ তারা বাধ্য হয়ে ছাদে উঠে যায়। সবাই অপ্রাণ চেষ্টা করে দরজাটা ধরে রাখলো, কিন্তু জম্বিরা অনবরত এগিয়ে আসছিল। এই সংকটজনক মুহূর্তে প্রফেসর রয় তার হেলিকপ্টার নিয়ে ঠিক সময় পৌঁছে যায়। নিং ভয় পাচ্ছিল যে তারা হয়তো গুলি চালাবে, তাই সে সঙ্গে সঙ্গে এই জেলিফিশ সিরাম টিউবটা বের করে তাদেরকে দেখায়। প্রফেসর আর তার উত্তেজিত চেপে রাখতে পারলো না। দেখলো যে মানুষকে সে চাই আর সিরিঞ্জ দুটোই ঠিকঠাক আছে। তিনি সঙ্গে সঙ্গে পাইলটকে নামার নির্দেশ দিল। মেয়েরা তাড়াহুড়ো করে ছুটে গেল একসঙ্গে এই জায়গাটা ছেড়ে যাওয়ার আশায়। শুধু নিংকেই হেলিকপ্টারে ওঠার অনুমতি দেওয়া হলো। রাগে কাঁপতে কাঁপতে সে জিজ্ঞাসা করলো যে কেন তাদেরকে বাঁচানো হচ্ছে না। এদিকে ড্যান দরজার ফাঁক দিয়ে জম্বিদেরকে সরাচ্ছিল, যা সবার উপর থেকে অনেকটা চাপ কমিয়ে রেখেছিল। প্রফেসর নানের নাম ধরে ডাকলো। ড্যান তাকে সংকেত দিল যে সে তাড়াতাড়ি যেন হেলিকপ্টারে উঠে যায়, তাতে করে তারা এই কষ্টের ফল পাবে যে কেউ না কেউ এখান থেকে বেঁচে বেরিয়েছে। কিন্তু ন্যানের মন তো এতটা স্বার্থপর ছিল না। যারা এতক্ষণ ধরে সুখ দুঃখে তার পাশে ছিল তাদেরকে সে ছেড়ে কোনো মতেই যেতে চাইছিল না। সে স্বার্থপরের মতো এখান থেকে পালিয়ে যাবে না। নিং তার ছোট ভাইকে অনবরত ডাকতে লাগলো, আর মোনামের মেয়েটা আগে তুলে রাখা জম্বির নেতার রক্ত টিউবটা তার হাতে বের করলো। এই দুই ভাই বোনকে সে মন থেকে ঘৃণা করত। যদি সবাইকে বাঁচানোর জন্য একজনকে বলিদান দিতে হয় তাহলে ন্যান নিঃসন্দেহে সেরা পছন্দ। ন্যানও যেন মোয়ের উদ্দেশ্যটা বুঝতে পেরেছিল। সে শুধু ফাঁকা চোখে দাঁড়িয়ে রইল। মুখে তার গায়ে সিরিঞ্জটা ইনজেক্ট করতে দিল। এই দৃশ্যটা দেখে পাইলট এক মুহূর্ত দেরি না করে হেলিকপ্টারটা চালু করে দেয়। এই মুহূর্তে সবচেয়ে ভালো ব্যাপার হলো যে ড্যানের দল দরজা শিকল দিয়ে বেঁধে একটা তালা মেরে দিয়েছে। অন্য কথায় যদি ন্যান দ্বিতীয় প্রজন্মের জন্মই নাও হয়, তবু এই মুহূর্তের জন্য তারা জম্বিদের থেকে দূরে থাকতে পারবে। এখান থেকে ঠিক 1 মাস পর প্রধান ডাক্তারের দায়িত্বে থাকা ডাক্তারটা জানালো যে তার ছেলেকে সিরাম দেওয়া হয়েছে আর তার শরীরে ধীরে ধীরে উন্নতি দেখা যাচ্ছে। কিন্তু এখনও একটা জায়গায় দ্বিধাবোধ রয়েছে। নিংয়ের মা অনেক আগেই সুস্থ হয়ে গিয়েছিল, কিন্তু এখনও তার জ্ঞান ফেরেনি। অন্যদিকে আমরা দেখি একটা পরিত্যক্ত বিল্ডিংয়ে ন্যানকে শক্ত করে একটা লোহার খাঁচার ভিতরে বেঁধে রাখা হয়েছে, যার চারিপাশে অনেক জম্বি ঘোরাঘুরি করছে। সে যখন ধীরে ধীরে মাথা তুললো, দেখা গেল যে তার মুখটা একদম হিংস্র হয়ে গিয়েছে আর তাকে দেখতে অনেকটা জম্বির মতোই লাগছে। ঠিক এই সময় নিংয়ের মা, যিনি কোমায় ছিলেন, তিনি হঠাৎ করে জেগে উঠল আর তার বা চোখে হালকা নীল রং দেখা যাচ্ছিল। আমাদের এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। এই মুভিটার উত্তেজিতপূর্ব অংশগুলো আসছে বছরে রিলিজ হবে, আর সেটাকে মিস না করার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব নিশ্চয়ই করে রাখবেন। যেহেতু মুভিটা থাইল্যান্ডে রিলিজ হয়েছিল, এর জন্য হয়তো আমার স্ক্রিপ্টিংয়ে একটু ভাষা আপনাদের বুঝতে অসুবিধা হতে পারে। এর জন্য ক্ষমা করবেন আর একটু বুঝে নেওয়ার চেষ্টা করবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর মুভিটা কেমন লেগেছে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।